উনি মূলত একজন গ্রোসারি শপের মালিক, মানে মুদিখানার দোকানের মালিক উনি। ওনার দোকানটা হচ্ছে রাজবাড়ী জেলার যে মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারে বেশ কিছু মুদিখানার দোকান রয়েছে, এর মধ্যে ওনার ছোটোখাটো একটি মুদিখানার দোকান। তো মুদিখানার দোকান রাজবাড়িতে যেগুলো রয়েছে বা অন্য জায়গায় যেগুলো রয়েছে, অনেক সময় দেখা যায় যে এই মুদিখানার দোকানগুলোতে বিভিন্ন ধরনের তাবিজ সংক্রান্ত বিষয়, যেই তাবিজের জন্য যেই জিনিসগুলো লাগে, তাবিজ লাগে, সুতা লাগে, কখনো কখনো এগুলো ছাড়াও ভিন্ন ভিন্ন ধরনের জিনিস লাগে, সেগুলো অনেকেই রেখে দেন। তো এমনই এক সময়, যখন এই সময়টা ছিল 1992 সালের দিকে, তো 1992 সালের দিকে বৈশাখ মাস, তো এক সন্ধ্যার দিকে, সন্ধ্যাও না, সন্ধ্যার পরেই আসেন উনি। সাধারণত যেটা হন সেটা হচ্ছে যে, যেটা করেন আর কি, সন্ধ্যার পর, ওই সময় রাজবাড়ী বাজারে ওই 92-93 সালের দিকে কিন্তু এত লোক সমাগম তো ছিল না। তো সন্ধ্যার পরপরই মোটামুটি দোকানপাটগুলো, ওই সাইডেরগুলো বন্ধ হয়ে যেত, মেইন শহরের কিছু দোকান খোলা থাকতো। তো উনি সন্ধ্যার পর দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নিতেন, কারণ ওনার যে কর্মচারীরা তারাও গ্রাম থেকে আসতো, তো তাদেরকেও তো বাড়িতে যেতে হবে। আর বৈশাখ মাস সাধারণত বিকেলবেলা ঝড় বৃষ্টি হয়, এই কারণে তার যে কর্মচারীরা ছিল তারাও সন্ধ্যার পরপরই চলে যেতে চাইতো। ওই দিন কোনো কারণে রাজবাড়ী শহরে বিকেলবেলা খুব ঝড় হয়েছিল, যার ফলে ইলেকট্রিসিটিও বন্ধ ছিল ঝড়ের কারণে। বিভিন্ন জায়গায় কারেন্টের যেই খাম্বাগুলো সেগুলো উপড়ে গিয়েছিল, যার কারণে বিদ্যুৎ বন্ধ ছিল। এই কারণে সন্ধ্যার ঠিক পরপরই উনি দোকান বন্ধ করে দেবেন। তখন বন্ধ করতে যাবেন তখন একজন লোক আসে, অপরিচিত একজন লোক, উস্কো খুস্কো চেহারা, চুল দাড়ি এলোমেলো। তো উনি এসে বলেন যে, ভাই আপনার দোকানে তো তাবিজ বিক্রির অনেক সরঞ্জাম রাখেন। তখন বল, অনেক সরঞ্জাম রাখি না, কিছু কিছু জিনিস রাখি। তখন বলে যে, ঠিক আছে, কিছু কিছু জিনিস যখন রাখেন, আমার কাছে একটি জিনিস আছে, এটা আপনি রাখতে পারেন, এটা রাখতে পারেন, অনেকেরই লাগে এটা। বলে, কি এটা? বলে, এটা হচ্ছে ছাগলের শুকনো চামড়া, এটা আমি সুন্দর করে পরিষ্কার করেছি, শুকিয়েছি, তো এটার উপর অনেকেই তাবিজ লেখে, অনেকেরই লাগে এটা, তা আপনি এটা রাখতে পারেন। তো উনি আবার চিন্তা করেছেন যে আসলেই তো কেউ কেউ এসে আমার কাছে চেয়েছিল, কিন্তু আমি তো দিতে পারিনি। আর যেহেতু এটা তার মূল ব্যবসা না, তার মুদিখানার প্রোডাক্টগুলোই মূল ব্যবসা, তো সেটার সাথে সাথে কিছু কিছু জিনিস রাখেন আর কি, এই তাবিজ, সুতা, জাফরান, এইগুলো আর কি। তো উনি চিন্তা করেন যে অনেকে এসে চেয়েছিল, তাই এটা একটা সুযোগ পাওয়া গেলে রেখে দিই। এখন দেখা যাচ্ছে এগুলো তো রেগুলার কোনো প্রোডাক্ট না, উনি যে টাকা দিয়ে কিনে রাখবেন যদি পরে বিক্রি না হয়। তো উনি বলেন যে, ভাই আপনি রেখে যান, এক সপ্তাহ পরে আসেন বা আরও কিছুদিন পরে আসেন, বিক্রি হলে আমি এটা টাকা আপনাকে দিয়ে দিব, আমার কিছু অংশ লাভ রেখে আপনাকে আমি দিয়ে দিব। তখন উনি বলেন, ঠিক আছে। এখন এই বলে উনি চলে যান। আর দোকানদার ওই আঙ্কেল, উনি চিন্তা করেন যে, ওহো, এটা যে কত টাকায় বিক্রি করব, এই বিষয় তো বলতে ভুলে গেলাম, মানে এটা যে দাম কত, ওনাকে কত টাকা দিতে হবে। তখন ওনার একজন কর্মচারীকে বললেন যে, এই দেখো তো ওই লোকটা কত দূর গেল, ওনার কাছ থেকে একটু অনুমতিরও ব্যাপার আছে, যে তার এই জিনিসটা আমি কয় টাকায় বিক্রি করব, তাকে কয় টাকা দিব। দোকান যেহেতু বন্ধ করে ফেলছিলেন, এই জন্য ওই বিভিন্ন ব্যস্ততার কারণে ওই সারাদিনের হিসাব মেলানোর একটা প্রেশার ছিল মাথায়, এই কারণে এই বিষয়গুলো আসলে উনি খেয়াল ছিল না। তার একজন কর্মচারী কিছুটা পথ এগিয়ে চারদিকে তাকে খোঁজেন, কিন্তু তাকে আর পাওয়া যায় না, উনি হয়তো বা কোনো দিকে চলে গিয়েছেন। যাই হোক, তখন উনি ওইটা একটা জায়গায় রেখে দোকানপাট বন্ধ করে বের হয়ে যান। ওনার যে কর্মচারী ছিল, এদের মধ্যে কেউ কেউ ছিল হচ্ছে ওই ভিন্ন ভিন্ন গ্রামে, আর এই আঙ্কেলের, মানে দোকানদার আঙ্কেলের বাড়ি ছিল হচ্ছে রাজবাড়ী জেলার লক্ষ্মীকুল গ্রামে। তো লক্ষ্মীকুল গ্রামটা রাজবাড়ী থেকে, মেইন শহর থেকে কয়েক কিলোমিটার ভেতরে। রাজবাড়ী শহরে যারা আছেন তারা অবশ্যই লক্ষ্মীকুল গ্রামটা চিনে থাকবেন। তো লক্ষ্মীকুল গ্রামে
ওনার কয়েকজন কর্মচারীর বাড়িও ওই একই গ্রামে ছিল। তো ওনার যে কয়েকজন কর্মচারীর বাড়ি একই গ্রামে, তারা কি করতেন, ওনাকে ওনার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে তারা বা তাদের বাড়িতে চলে যেতেন। প্রতিদিন এভাবেই চলতো, মোটামুটি কোনো সমস্যা হতো না। এখন সমস্যা যেটি দেখা দেয় সেটি হচ্ছে, ওই দিন যখন উনি বাড়িতে ফিরছিলেন, ফেরার পথে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। কিছুটা ঝড়ো বাতাসও ছিল, যেহেতু বৈশাখ মাস ছিল। তো এই কারণে ওনার সাথের যেই কর্মচারীরা ছিল তাদেরকে বলে দেয়, তোমাদের আর আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে হবে না, তোমরা চলে যাও, বাড়িতে চলে যাও, যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো তারা চিন্তা করে, হ্যাঁ ঠিকই তো, আমরা আমাদের বাড়িতে চলে যাই। তো যেহেতু ঝড় শুরু হয়ে যাচ্ছে, যদি আমরা আবার আটকে যাই, তো ওনাদের কাছ থেকে মালিকের কাছ থেকে ওনারা বিদায় নিয়ে ওনাদের বাড়িতে চলে যান। আর যিনি আঙ্কেল দোকানদার, উনি ওনার বাড়ির কাছাকাছি চলে এসেছিলেন। তো উনি ওনার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। ওনার বাড়ি যেতে কয়েকটি পুকুর পড়ে। তো অনেক সময় দেখা যায় যে বৃষ্টির কারণে পুকুর থেকে মাছ উঠে আসে। আমরা অনেকে কিন্তু দেখেছি কই মাছ, টাকি মাছ, শোল মাছ, এরকম কিছু মাছ কিন্তু বৃষ্টি হলে পুকুর থেকে উঠে আসে। আর তখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বেশ জোরেই শুরু হয়ে গিয়েছিল, উনি ছাতি ফুটিয়েছেন। তখন উনি খেয়াল করছেন, ওনার হাতে কিন্তু আবার 5 ব্যাটারি টর্চ লাইট ছিল। ওই সময় ড্রাই সেল ব্যাটারি, যেগুলো মানে সেগুলো রিচার্জেবল ব্যাটারি ছিল না এখনকার মতো, ওটা ওয়ান টাইম ইউজ করা যেত। অনেকেই হয়তো বা সেটা দেখেছেন। এখনও আমরা যেই ঘড়িতে যে ব্যাটারিগুলো ইউজ করি আর কি, বা রিমোটে যে ব্যাটারিগুলো ইউজ করি, ওয়ান টাইম ব্যাটারি যেগুলো 15-20 টাকার দাম, সেগুলোই মোটা ছিল আর কি, সেগুলো টর্চ লাইটে ব্যবহার করা যেত। তো এরকম 5 ব্যাটারি টর্চ লাইট ছিল, খুব পাওয়ারফুল ওই সময়। 5 ব্যাটারি 7 ব্যাটারি পর্যন্ত ছিল টর্চ লাইট। তো ওনার 5 ব্যাটারি একটি টর্চ লাইট ছিল। তো উনি দেখছেন যে বেশ কিছু মাছ উঠে আসছে, কই মাছ, টাকি মাছ। তো একটা পুকুর আবার ওনার বাড়ির কাছে ছিল, মানে ওটা ওনারই মালিকানার পুকুর। তো উনি চিন্তা করলেন যে আরে আমার পুকুর থেকে মাছ উঠে আসছে, তো একটা কাজ করি, মাছগুলো কি করি, মানে নিয়ে নিই। ওনার হাতে একটা ব্যাগ ছিল। ওই দিন ওনার বাজার করার কথা ছিল সন্ধ্যার পরে কিছু, কিন্তু যেহেতু ঝড়ো বাতাস ছিল আর বাজারগুলো অতটা জরুরি ছিল না, তো যার কারণে উনি আর বাজার করেননি, ব্যাগটি খালি ছিল। তো চিন্তা করেন যে আমার হাতে তো ব্যাগ আছেই, তাহলে আমি এই মাছগুলো আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলি যতটুকু পারা যায়। তো উনি টর্চ লাইট জ্বালিয়ে মোটামুটি যেই মাছগুলো দেখছিলেন, এরকম 10-12টা কই মাছ, 7-8টা টাকি মাছ, মাঝারি সাইজের একটি শোল মাছ, এরকম কিছু মাছ উনি পান। উনি ব্যাগের মধ্যে ভরেন, তারপরে উনি বাড়িতে চলে আসেন। তো বাড়িতে চলে আসার পর উনি ওনার স্ত্রীকে বলেন যে এই মাছগুলো নিয়ে এসেছি, তুমি এগুলো কুটে ফেলো। তখন ওনার স্ত্রী বলেন, ঠিক আছে আমি কুটে ফেলছি, তুমি জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে নাও। আর ওই সময় তো ওনার বাসায় ফ্রিজ ছিল না, মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, এই জন্য কুটে ওই সময় রান্না করে ফেলতে হবে। তো ঠিক আছে, উনি ওনার কাজে চলে যান, আর ওনার ওয়াইফ মাছগুলো নিয়ে রান্নাঘরে চলে যান। তো উনি কাজ করছেন, হঠাৎ করে রান্নাঘর থেকে জোরে এক চিৎকার, যে ও বাবা গো, এরকম বলে একটা চিৎকার। ওনার চিৎকার শুনে ঘরের অন্য সদস্যরা এবং ওই আঙ্কেল উনি নিজেও দৌড়ে রান্নাঘরে যান। গিয়ে দেখেন ওর স্ত্রী সেন্সলেস অবস্থায় পড়ে আছেন, পাশে ওই মাছের ব্যাগটি রাখা, কিন্তু ওই ব্যাগের মধ্যে কোনো মাছ নেই, একদম ফাঁকা। অবাক ব্যাপার, এতগুলো মাছ কোথায় গেল? আর তার থেকে বড় কথা, ওনার স্ত্রী অজ্ঞান হয়ে আছে। তখন সবাই মিলে তাকে পানির ছিটারিটা দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পরে বলে যে কি হয়েছে, হঠাৎ করে এরকম চিৎকার করলা কেন, এরকম সেন্সলেস হয়ে গেল কেন, আরে মাছগুলো কোথায় গেল? তখন ওনার স্ত্রী ভয়ানক একটা তথ্য দেন এবং একটা ব্যাপার সবাইকে বলেন, এবং সবাই এই কথাটা শুনে খুবই ভয় পায়। সেটি হচ্ছে, উনি একটা ল্যাম্প, যেটাকে আমরা ল্যাম্পও বলি আর কি, পিদিম, কেরোসিন তেলে চলে এরকম পিদিম, এটি নিয়ে রান্নাঘরে মাছ কুটতে বসেছেন। এবং মাছ কুটতে যাওয়ার আগে ওনার হাজব্যান্ড তো বলেইছেন যে এর মধ্যে কি আছে। তো উনি কি করেছেন,
ওই মাছ সাধারণত উনি চিন্তা করেছেন যে যদি এখন ব্যাগ সমেত মাছটা ঢেলে ফেলি, কই মাছগুলো লাফিয়ে লাফিয়ে অনেক দূরে চলে যায়। এর থেকে বেটার হয় আমি এক হাত ঢোকাবো, একটা করে মাছ তুলবো আর কুটবো, এটাই ভালো হয়। কারণ একবারে সব বের করলে লাফিয়ে লাফিয়ে বিভিন্ন মানে অনেক জায়গায় চলে যেতে পারে। আর বৃষ্টি হয়েছে, উঠানে কাদা, এখন এই মাছ যদি চলে যায় আবার উঠিয়ে আনবে কে, এটা আর এক কষ্ট। এই চিন্তা করে উনি আসলে মাছগুলো একবারে ঢালেননি, উনি ব্যাগের মধ্যে রেখেই মাছ কুটতে চেয়েছিলেন একটা একটা করে। তো সব কিছু মানে সরঞ্জামাদি নিয়ে বসে উনি এক হাত ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর যখনই ঢুকিয়ে দিয়েছেন উনি ফিল করছেন যে কেউ খপ করে ওনার হাতটি চেপে ধরেছে। উনি তো অবাক, কি ব্যাপার, হঠাৎ করে আমার হাত চেপে ধরল কে? মনে হচ্ছে ছোট একটি হাত ওনার হাতকে চেপে ধরেছে। উনি চিন্তা করেছেন মাছ আবার আমাকে কামড়ে দিল কিনা। তো উনি এই চিন্তা করে কি করেছে, ব্যাগের মুখটা সরিয়ে দেখতে গিয়েছে যে আসলে কি হইল। উনি যখনই ব্যাগের মধ্যে তাকিয়েছেন যে কি হলো এটা দেখার জন্য, তখনই উনি দেখেন ব্যাগের মধ্যে একটি মাছও নেই। মাছের পরিবর্তে বাচ্চাদের, এই 3-4 বছর বয়সী যে বাচ্চাগুলো এরকম আর কি, এদের নখ থেকে কনুই পর্যন্ত যতটুকু লম্বা হয় ঠিক এতটুকু বেশ কিছু 10-12টা কাটা হাত ব্যাগের মধ্যে রয়েছে এবং কাটা হাতগুলো নড়াচড়া করছে। এর মধ্যে একটি হাত ওনার হাত চেপে ধরেছে। এই দৃশ্য উনি যখন দেখেছেন তখন ও বাবা গো মাগো বলে চিৎকার করেছেন, ওইখানে সেন্সলেস হয়ে গিয়েছেন। এবং তার পরবর্তীতে সবাই চলে এসেছে, আসার পরে সবাই দেখে যে ওখানে একটি মাছও নেই। তাহলে সত্যি এতগুলো মাছ কোথায় গেল? সত্যি সত্যি এর মধ্যে যদি মাছই থাকতো তাহলে মাছ কোথায় গেল? তখন পরিবারের সদস্যরা সবাই ওই আঙ্কেলকে বলতেছে যে আরে তুমি তো মাছই আনো নাই, মাছ কোত্থেকে আনছো? তুমি বলছো যে মাছ আনছো, তুমি তো ওই কাটা হাত নিয়ে আসছো। উনি বলে কাটা হাত কোত্থেকে আসবে? আমি টর্চ লাইট জ্বালিয়ে নিজে মাছ তুললাম, কই মাছ তুললাম, টাকি মাছ তুললাম, একটা শোল মাছ তুললাম মাঝারি সাইজের, কাটা হাত কোত্থেকে আসবে? আমি নিজে তুললাম, কাটা হাত কি আমি টের পাই না? আর কাটা হাত আমি ও যদি দেখতাম আমি তো ওখানে ভয় অজ্ঞান হয়ে যেতাম। নিশ্চয়ই প্যারানর্মাল কোনো বিষয় ঘটেছে। যাই হোক, এখন এই ঘটনা ওই দিনের মতো ওই পর্যন্তই আর কি। পরের দিন উনি দোকানে চলে আসেন, দোকানে দীর্ঘ সময় বসে আছেন সারাদিন, তেমন কোনো বেচা কেনা নাই বললেই চলে। চোখের সামনে ওনার বাধা কাস্টমার যেগুলো আছে তারা অন্য দোকান থেকে মাল কিনছে, যারা তার কাছ থেকে বাকি নেয় মাল তারাও পর্যন্ত অন্য দোকান থেকে মাল কিনছে, ওনার দোকানে আসে না। নগদ টাকা দিয়ে মাল কিনে কিন্তু ওনার দোকানে আসছে না। উনি খুব অবাক হন যে মানুষের বাকি দেই, উপকার করি, এই লোকগুলো এখন নগদ টাকা দিয়ে মাল কিনতে অন্য দোকানে যাচ্ছে, আমার কাছে আসে না, কি অকৃতজ্ঞ, এই বলে মনে মনে উনি তাদেরকে গালি দিচ্ছেন। এবং ওনার দোকানদারও বিষয়টা, দোকানদার না মানে ওনার কর্মচারীও কিন্তু বিষয়টা ফলো করছে যে আমাদের বাধা কাস্টমারগুলো অন্য দোকান থেকে মাল কিনছে, তার দোকানে আসছে না। তো যাই হোক, ওই দিন আসলে ওনার বেচা কেনা হয় না বললেই চলে। প্রতিদিন অনেক টাকার বেচা কেনা হয়, ওই দিন কয়েকশো টাকার মাত্র বেচা কেনা হয়েছে। এটা আসলে অকল্পনীয়, এটা উনি কখনোই আশা করেননি। আর তাছাড়া এই যেই দিনের কথা বলছি, দ্বিতীয় দিন, এই দিন ছিল আবার হাটবার, আর হাটবারে প্রচুর বেচা কেনা হয়, আর সেই দিন ওনার মাত্র কয়েকশো টাকার বেচা কেনা হয়েছে। এটা কোনো দোকানদারই আশা করে না, বিশেষ করে ওই সময়ের ওইখানে যেই মুদি দোকানগুলো রয়েছে তাদের এটা কল্পনাই করে না। যাই হোক, উনি খুব চিন্তিত হয়ে পড়ে, কী ব্যাপার, আজকে আমার কোনো বেচা কেনা হলো না, এমনটা তো হয় না সাধারণত। যাই হোক, উনি ওই দিনের মতো আবার সন্ধ্যার পরে দোকান বন্ধ করে বাড়ির দিকে চলে আসেন। প্রতিদিনের মতো ওনার কয়েকজন দোকানের কর্মচারী ওনাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেন। বাড়ির যে গেট রয়েছে, টিন দিয়ে ঘেরা গেট আর কি, মানে বেড়াটা টিন দিয়ে ঘেরা, তো ওই বাড়ির টিনের গেট পর্যন্ত এগিয়ে দেন, তারা তাদের মতো চলে যান। তো উনি ওই টিনের দরজা উপরে এক ধরনের হুক আছে, ওই হুক খুলে ভিতরে ঢুকে আবার ওই হুক বন্ধ করে দেওয়া যায়। তো উপর গেটের উপরে হাত দিয়ে গেটটা খুলে ভিতরে ঢোকেন, আবার গেটটা বন্ধ করে দিয়ে যেই না মানে বাড়ির দিকে মুখ করেছেন আর কি, গেটটা বন্ধ করে হঠাৎ করে দেখেন ওনার উঠোনে মনে হচ্ছে 7-8টা বাচ্চা ছেলে মেয়ে খেলাধুলা করছে।
তখন উনি চিন্তা করেন কি ব্যাপারে এত রাত্রে ঘরের, আমার তো এত ছোট বাচ্চা কাচ্চা নেই, আর কোনো গেস্ট আবার বাড়িতে আসলো কিনা, এত ছোট ছোট বাচ্চা। তো উনি আবার জিজ্ঞেস করেছে, এই বাবারা তোমরা কারা, এখন খেলাধুলা করছো কেন এই অন্ধকারের মধ্যে? তোমরা কি আমার বাসায় বেড়াতে আসছো নাকি পাশের বাড়ির? তখন ওরা ওই কথার ভ্রুক্ষেপ করছে না, ওরা ওখানে খেলছেই। তো তখন ওনার হাতে যে টর্চ লাইট ছিল, এই টর্চ লাইটটি উনি জ্বালিয়ে দেখার চেষ্টা করেন এরা আসলে কারা, কোন বাড়ির ছেলে পেলে, নাকি তার কোনো আত্মীয় স্বজন বেড়াতে এসেছে, সে আত্মীয় স্বজনের ছেলে পেলে। কিন্তু উনি টর্চ লাইট জ্বালিয়ে যে দৃশ্য দেখতে পান, সেটি দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন এই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে, এদের প্রত্যেকের মাথা দেহ থেকে স্বাভাবিক যে মাথার সাইজ হয় তার থেকে 3-4 গুণ বড়, এবং চোখগুলো অস্বাভাবিক রকমের বড় বড় গোল গোল, এবং মাথা মনে হচ্ছে বেশ একটু চ্যাপ্টা প্রকৃতির। অনেক সময় এলিয়েন টাইপের আমরা কিছু দেখি না, এরকম যে অনেক সময় মুভিতে এলিয়েন দেখি যে অদ্ভুত টাইপের মাথা, চ্যাপ্টা মাথা, এইরকম আর কি। তো যখন উনি টর্চ লাইট জ্বালিয়েছেন, তখন ওই সবগুলো ওই 5-6টা বাচ্চার মতো যারা ছিল সবাই দৌড়াদৌড়ি থামিয়ে ওনার দিকে তাকিয়েছে, একদম চোখাচোখি হয়েছে। আর ওই দৃশ্য দেখে উনি প্রচণ্ড জোরে দেন এক চিৎকার। আর উনি যখন চিৎকার দিয়েছেন, তখন এই বাচ্চা কাচ্চাগুলো দৌড়ে ঠিক ওই বেড়ালের মতো বা বানরের মতো, বানর যেভাবে খুব সহজেই উপরে উঠে চলে যেতে পারে গাছ বেয়ে, মনে হচ্ছে ওরা খুব সহজেই ওনার টিনের বেড়া টপকিয়ে চলে গেল। কোনো সাউন্ডও হলো না, স্বাভাবিকভাবে তো একটু সাউন্ড হয়, কোনো সাউন্ডও হলো না। ওনার চিৎকারে ঘরের ভিতর থেকে লোকজন বাইরে বের হয়ে আসেন, বলে কি হয়েছে, বলে যে আমি এখানে তো কিছু বাচ্চা কাচ্চা দেখলাম। তখন বাড়ির সদস্যরা বলে, বাচ্চা কাচ্চা কোথা থেকে দেখবা, আমরা তো ঘরের মধ্যে আছি, কোনো শব্দ টব্দ তো পেলাম না, তুমি বাচ্চা কাচ্চা কোথা থেকে দেখলা? আর বাচ্চা কাচ্চা যদি থাকবেই, উঠান তো একটু হালকা কাদা কাদা আছে, বিকালের দিকে বৃষ্টি হয়েছে, তো দেখো তো পায়ের ছাপ আছে কিনা। তো দেখে যে না, পায়ের কোনো ছাপ নেই, উঠোনে পায়ের কোনো ছাপ নেই। তাহলে এই বাচ্চা কাচ্চারা যদি উঠানে খেলাধুলা করবে, তাহলে তো পায়ের ছাপ থাকার কথা। তাহলে বোঝা গেল তিনি চোখের ভুল দেখেছেন। কিন্তু উনি নিজের চোখকে কিছুতেই বোঝাতে পারছেন না, নিজের মনকে, নিজের চোখকে, যে কিভাবে এরকম ভুলটা হলো। মাত্র এই ঘটনা আমি নিজে দেখলাম, টর্চ লাইট জ্বালালাম, এমন একটা ভয়ঙ্কর বিষয়, এমন ভুল তো হওয়ার কথা নয়। যাই হোক, এই ছিল দ্বিতীয় দিনের ঘটনা। এরপরে 1-2 দিন কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক ছিল। তারপরে নতুন এক ধরনের উপদ্রব শুরু হয়ে যায়। গভীর রাতে, রাত প্রায় 1টা-1:30টার দিকে আনুমানিক, হঠাৎ করে মনে হচ্ছে যে টিনের চালে কেউ হেঁটে এক পাশ থেকে আরেক পাশে চলে যায়। এটা শুধু একবারই হয়। তো প্রথম দিকে মনে করেছে যে এটা হয়তোবা কোনো প্রাণী, বিড়াল হবে, অথবা গ্রাম অঞ্চলে আমরা এই টাইপের প্রাণীকে আমরা বলি খাটাস বা নেইল, এই শব্দগুলো বলি। আর শুদ্ধ বাংলা এটাকে বলে গন্ধ গোকুল। এটা অনেকটা বেজির মতো, কিন্তু আকৃতিতে বেজির থেকে আরো বেশ বড়। তো এরা অনেক সময় রাতের বেলা ওই হাঁস, মুরগি, কবুতর এগুলো খাওয়ার জন্য চলে আসে, নিশাচর প্রাণী এগুলো। কিন্তু এই খাটাস বা গন্ধগোকুলও যদি এটি হয়, এর শরীরের ওজন তো এত হওয়ার কথা না যতটা শব্দ হচ্ছে টিনের চালের উপরে। তো এতটা ওজন তো হওয়ার কথা না ওদের। আর 4 পায়ে হাঁটলে কিন্তু টের পাওয়া যায়, মনে হচ্ছে 2 পায়ে হেঁটে যাচ্ছে। তো এটি তাদের কাছে খুবই অবাক লাগে, কি ব্যাপার, এরকমটা হচ্ছে কেন। তো যাই হোক, তারা একদিন তাকে থাকে যে এক রাত্রে, ওই শব্দটা হওয়ার একটা টাইমও তাদের মুখস্থ হয়ে গিয়েছিল প্রায়, যে রাত 1টা থেকে 1:30টার মধ্যে এরকম একটা সময় প্রতিদিনের একটা হয়ে থাকে। তো ওরা ওই দিন বাড়ির কয়েকজন সদস্য খুব অ্যালার্ট, যে আজকে দেখবো যে এটা কি জিনিসটা। টর্চ লাইট নিয়ে রেডি। হঠাৎ করে রাত 1:15টার দিকে যখনই এই শব্দ হওয়া শুরু হয়েছে,
তো ওই আঙ্কেলের ছেলে দৌড়ে ঘরের বাইরে বের হয়ে যান এবং টর্চ লাইট মারেন। টর্চ লাইট মেরে একটা ভয়ানক জিনিস দেখতে পান এটি আসলে কোনো প্রাণী না, এটা একটা ছোট বাচ্চা ছেলে। অদ্ভুত চেহারা, মাথার গড়নটা বড়। তো এই বাচ্চা ছেলেটি টিনের চালের এক পাশ থেকে আর এক পাশে দৌড়ে চলে গেল, দৌড়ে একটি গাছে লাফ দিল, গাছটা তরতর করে বেয়ে মাথায় উঠে গেল। তারপর আর কিচ্ছু নেই। টর্চ লাইট মারলো, মাথায় তো তাহলে থাকার কথা যদি একটি বাচ্চা ছেলেও হয় না, মাথায় কিছুই নেই। ওই গাছের মাথায় একদম শূন্য, কিচ্ছু নেই, খালি ডালপালা দেখা যাচ্ছে, কিন্তু কোনো মানুষ বা অন্য কিছু সেখানে নেই। তখন সে বলে বাড়ির সদস্যদেরকে যে সে এই জিনিস দেখেছে। তখন বাড়ির সদস্যরা চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে? এমনটা তো হওয়ার কথা না। হঠাৎ করে আমরা কি এমন করলাম যে আমাদের বাসায় এই ধরনের উপদ্রব শুরু হয়ে গেল? যাই হোক, এর পরদিন একটি ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে ওই আঙ্কেলের দোকানে একজন লোক আসে। লোক এসে বলে, মানে হুজুর মতো একজন লোক, তো লোক এসে বলে যে আপনার কাছে কি তাবিজ লেখার চামড়া হবে, খাসির চামড়া? তখন বলে হ্যাঁ আছে তো, আমার কাছে আছে। তখন বলে ঠিক আছে দেখান দেখি। তুমি ওই যে একটা লোক দিয়ে গিয়েছিল সেই চামড়াটি বের করে দেখেন। তখন ওই হুজুর চামড়াটি হাতে নিয়ে বলছে যে এটা কি খাসির চামড়া? বলে হ্যাঁ খাসির চামড়া। বলে আপনি কি খাসির চামড়া আগে বিক্রি করেছেন কখনো? না, আমি ওইভাবে রেগুলার বিক্রি করিনি। বলে এটা তো দেখে খাসির চামড়া মনে হয় না, এত মসৃণ এত সুন্দর তো খাসির চামড়া হয় না। বলে যে আমাকে একজন দিয়ে গিয়েছে, সে তো আমাকে বলেছে এটা খাসির চামড়া, তো আমার কাছেও এটা দেখে ভালো লেগেছে, মনে হয়েছে যে ভালো, তো এই জন্য রেখে দিয়েছি। তো বলে যে হ্যাঁ খাসির চামড়া হলে তো অবশ্যই ভালো, আমার কাছেও এটি ভালো লেগেছে, ঠিক আছে আমি এটা নিয়ে যাচ্ছি। কত দাম? তখন উনি বলে যে আসলে লোক যিনি এসেছিলেন তিনি তো আসলে আমাকে দাম নির্দিষ্ট করে বলে যাননি, তো আপনি যেহেতু খাসির চামড়া কেনেন তাবিজ কবজ লেখার জন্য, তো আপনার তো একটা আইডিয়া আছে এটা কত হতে পারে। তো যেহেতু চামড়াটি ওই হুজুরের ভালো লেগেছিল, তো উনি একটা ভালো দামই দিয়ে যান। আর যেহেতু উনিও দামটা সম্পর্কে অতটা অবগত ছিলেন না দোকানদার, তো উনিও ওনার দেয়া দামটি রেখে দেন, এটা নিয়ে আর কোনো বার্গেনিং করেননি। তো ওই হুজুর ওই চামড়া নিয়ে চলে যান। পরের দিন সকালবেলা হন্তদন্ত হয়ে সেই হুজুর দৌড়ে ওই দোকানে ছুটে আসেন, এসে বলেন যে আচ্ছা সত্যি করে বলেন তো এটা কিসের চামড়া? তখন ওই দোকানদার আঙ্কেল বলতেছে আরে ভাই বললামই তো এটা তো খাসির চামড়া। বলে আমার মনে হয় না এটা খাসির চামড়া, আর এই চামড়াটা আপনার কোত্থেকে পাইছেন এটা আমাকে বলেন। বলে যিনি দিয়ে গেছেন তাকে আমি চিনি না, আগে কখনো দেখিও নাই। বলে যে আমার মনে হয় না এটা খাসির চামড়া, এটা অন্য কোনো কিছুর চামড়া। বলে কেন আপনার এরকমটা মনে হলো? বলে যে আমার সাথে গত রাত্রে একটি ভয়ানক ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে একজন একটা তদবির সংক্রান্ত কাজে আমার কাছে এসেছিল, ওই তাবিজটা শুকনো খাসির চামড়ার উপর লেখার কথা ছিল, মানে ছাগলের চামড়ার উপরে। তো আমি রাতের বেলা বসেছি রাত 12টার পরে তাবিজ লেখার জন্য, কিন্তু আমি যখনই বসেছি ওই চামড়াটি নিয়ে, তখনই মনে হলো আমার আশেপাশে কেউ দৌড়াদৌড়ি করছে। তো আমি বুঝতে পারিনি যে আসলে এটা কি, মনেও হয়েছে হয়তো বা আমার বাড়ির কোনো সদস্যরা, ছোট বাচ্চা কাচ্চা আছে তারা, কিন্তু পরে বুঝতে পারলাম না এটা তো কোনো বাচ্চা কাচ্চা, আমার বাড়ির কোনো বাচ্চা কাচ্চা না, এটা মনে হচ্ছে প্যারানরমাল কিছু। তারপরও উনি চিন্তা করেছেন যে তাবিজ কবজ লেখার সময় মাঝে মাঝে দুষ্টু জিনেরা কিছু উপদ্রব করে থাকে, হয়তো বা এই কারণে উপদ্রব করছে, এটা হতেই পারে। তো উনি কি করেন, কিছু দোয়া পরে শরীরে ফু দিয়ে গা বন্ধ করে নেন, আবার লিখতে থাকেন। এর মধ্যে কি হয়, হঠাৎ করে ওনার কাঁধ এবং গলা পেঁচিয়ে আর কি, মানে গলার একটু অংশ এবং কাঁধের একটু অংশ মিলিয়ে ওনার ঘাড়ের উপর কেউ একজন সজোরে এক কামড় বসিয়ে দেয়। এত জোরে কামড়, তো উনি ওই এক হাত দিয়ে ওনার ঘাড়ে হাত দিয়েছে, দেখে একটা মাথা,
মানে মানুষের মাথার মতো, কিন্তু মাথাটার সাইজ একটু বড় মনে হয়েছে। উনি এক হাত দিয়ে ধরে মানে হ্যাঁচকা টানে ওই মাথাটা সরিয়ে ফেলেন। উনি প্রচণ্ড ব্যথা পান কাঁধে এবং প্রচণ্ড জোরে এক চিৎকার দেন, চিৎকার দিয়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। এখন পরিবারের সদস্যরা তারা দৌড়ে চলে আসেন, তারপরে তাকে পানি ছিটা দিয়ে জ্ঞান ফেরান। তখন বলে কি হয়েছে, বলে এই ঘটনা। তখন পরিবারের সদস্যরা তারাও খেয়াল করেন যে ওনার এই কাঁধে দাঁত বসে গেছে, কিন্তু মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা কামড় দিলে, 5-6 বছরের কোনো বাচ্চা যদি কামড় দেয়, এই দাঁতের যে দাগ মানে যেমন হয় আর কি, ঠিক তেমনই দাগ, এবং একদম রক্ত বের করে ফেলেছে এখানে। প্রচণ্ড ব্যথা পেয়েছেন উনি। কিন্তু এমন তো কখনো হয় না, ওনার পরিবারের সদস্যদের কেউ তো এসে এই কাজটি করেননি। পরিবারের যে বাচ্চারা আছে তারাও ঘুমিয়েছিল রাতের বেলা, তারাও তো এসে এই কাজ করেননি। তাহলে এই কাজটা কে করলো? তখন ওই হুজুর বুঝতে পারেন এই চামড়াটির কারণেই হয়তো এরকম সমস্যা হয়েছে। এই কারণে পরের দিন এসে উনি এই চামড়াটি ফেরত দেন, বলেন যে চামড়া রাখেন। যেহেতু চামড়া, উনি আবার কি করেছিলেন যে চামড়াটি নিয়ে যাওয়ার পরে কেচি দিয়ে টুকরো টুকরো করে কেটেছিলেন, যে বিভিন্ন তাবিজ লেখার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাপ লাগে আর কি। তো উনি চিন্তা করেছিলেন যে এটা সুন্দর করে কেটে রাখি। তো যেহেতু কেটে রেখেছেন, উনি কেটে নিয়ে আসছেন, আসার পরে বলতেছে যে আমার টাকা আপনাকে ফেরত দিতে হবে না, এই যে চামড়া নেন, এই চামড়া একটা অশুভ চামড়া, এবং আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের চামড়া, এটা কোনো ছাগল বা খাসির চামড়া না, এটা মানুষের চামড়া মনে হচ্ছে, এটা একটা অভিশপ্ত চামড়া। আপনি এটা নেন এবং নিয়ে দ্রুত এটা নদীতে ফেলে দেন। আমি ফেলতে পারতাম, কিন্তু এটা আপনার কাছে আমার কিছু জানার দরকার ছিল যে এটা আপনি কোথা থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন। যেহেতু আপনি বলতে পারছেন না ভালো করে, এই জন্য এই দায়িত্বটা আপনারই থাকলো, আপনি এটা নদীতে ফেলে দেন। তখন ওই দোকানদার আঙ্কেল বলতেছে যে আরে, এই চামড়া রাখার পর থেকে আমার পরিবারেও তো একটার পর একটা সমস্যা, আর আমার দোকানে কোনো বেচা কেনা নাই। আমি দোকান খুলে বসে আছি গত কয়েকদিন ধরে, বেচা কেনা নাই বললেই চলে। তো মনে হচ্ছে এটাও এই কারণেই হচ্ছে। তো রাজবাড়ি যে মাছ বাজার রয়েছে সেখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে গোদার বাজার নামক একটা জায়গা রয়েছে, সেখানে পদ্মা নদী আছে। তো ওইখানে মূলত এই চামড়াটি ফেলে দেয়া হয়, মানে ওই দোকানদার গিয়ে ফেলে দিয়ে আসেন। ফেলে দেওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে দোকানে আবার স্বাভাবিকভাবে বেচা কেনা শুরু হয়ে গেছে। তখন সবাই বুঝতে পারে এই চামড়ার কারণে এমনটা হয়েছে। তো দোকানদার আঙ্কেল মনে করেছিল যে ঝামেলা শেষ, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। কিন্তু এরপর থেকে শুরু হলো আরও একটি সমস্যা। সেটি হলো যে ওই আঙ্কেল এর পর দিনের কথা আর কি, মানে ওই দিন না, যেদিন চামড়া ফেলে দিয়েছে ওই দিন না, তার পরদিন যখন উনি দোকান বন্ধ করে বাড়ির দিকে ফিরছিলেন, তখন ওই বাড়ির কাছাকাছি এসে, একদম কাছাকাছি এসে তো ওনার কর্মচারীরা আবার তাদের বাড়ির দিকে চলে যায়, যাদের কাছাকাছি বাড়ি আর কি, ওই আঙ্কেলের বাড়ির কাছাকাছি। তো আঙ্কেল ওই দরজার কাছাকাছি, মানে ওনার বাড়ির যে গেটের কাছাকাছি এসে হঠাৎ করে মনে হয় যে চাদর পরিহিত, মাথা ঢাকা, লম্বা একটা দেহ, চাদরে মুড়িয়ে রাখা শরীর, মাথা ঢাকা, বোঝা যাচ্ছে না, মাথার চেহারা বোঝা যায় না আর কি। তো সে তার ওই টিনের গেটের পাশে দাঁড়িয়ে আছে। তো উনি যখন গেটের কাছাকাছি এসেছে, উনি কেবল বলবেন যে আপনি কে, তার আগেই মনে হলো ওই অবয়বটি এক দৌড়ে পাশে থাকা ওই ঝোপ জঙ্গল আছে আর কি, সেদিকে চলে গেল। তো আঙ্কেল তো অবাক, উনি চিন্তা করেছে প্রথমে এটা কোনো চোর হবে, চোর ওই ঘরে ঢুকতেছিল চুরি করার জন্য, কিন্তু উনি চলে এসেছেন এই জন্য চোরটি দৌড়ে পালিয়েছে। উনি প্রথমে এই চিন্তাই করেছেন, অন্য কোনো চিন্তা তার মাথায় ছিল না আসলে। তো এই ঘটনা উনি ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে একটু হলেই তো ঘরে চোর টোর ঢুকে পড়তো, তোমরা একটু খেয়াল রেখো আর কি। তো এই হলো প্রথম দিনের ঘটনা। এবার আসি দ্বিতীয় দিনের ঘটনা। দ্বিতীয় দিনও উনি যখন বাড়িতে এসেছেন, এবার গেটের কাছে না, এবার উনি ওই গেটটা বাহির থেকে খুলে ভিতরে ঢুকেছেন। উনি দেখেন ওনার বাড়ির যেই মানে বারান্দা রয়েছে, এই বারান্দার উপরে চাদর পরা একজন লোক বসে আছে। তো
উনি যখনই তাকে দেখেছেন, এই লোকটি আবার কি করলো, এক দৌড়ে নিঃশব্দে ওনার টিনের যে বেড়া টপকে চলে গেল ওই যেই সাইডে বাড়ি, যেই সাইডে ওই ঝোপ জঙ্গল রয়েছে সেই দিকে। তো এত বড় একটা মানুষ দৌড়ে চলে গেল, দৌড়ে চলে গেলে টিনের বেড়া তো অতটা শক্ত না, টিনের বেড়ায় তো শব্দ হওয়ার কথা, কোনো শব্দ না, মনে হচ্ছে একটা পিঁপড়া একটা বেড়া বেয়ে গেলে কোনো নড়াচড়া হয় না, ঠিক তেমনটাই। এবার তিনি কিছুটা ভয় পেলেন, উনি চিন্তা করলেন যে এটা তো চোর হবে না, চোর তো হলে এরকম এমনটা হওয়ার কথা না। তো উনি এবারও পরিবারের সদস্যদেরকে বলেন যে বাসায় কিন্তু চোর ঢুকতেছে প্রতিদিন, তোমরা খেয়াল রেখো। থার্ড টাইম মানে পরের দিন ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। পরের দিন উনি যখন বাড়িতে ঢুকবেন রাতের বেলা, তখন দেখে ওনার গেটের সামনে সেই অবয়বটি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার আর তাকে দেখে সে পালায় না, সে দাঁড়িয়ে থাকে। আর ওই আঙ্কেলও চিন্তা করে কি ব্যাপার, এই চোরটা আজকে পালায় না কেন। তখন উনি দূর থেকেই বলে ওঠে, এই থাম, দৌড়াবি না, কে তুই বল। তখন ওই অবয়বটি বলে ওঠে, আজকে দৌড়াবো না, আজকে আমার চেহারা তোকে দেখাবো। এই বলে তার মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে দেয়, মানে চাদরটি সরিয়ে দেয়। দেখে এটা সেই লোক যেই লোকটা ওই চামড়া দিয়ে গিয়েছিল তাকে। তখন বলে, আমার চামড়া ফেরত দে। বলে, কিসের চামড়া? বলে, আমি দিয়ে গিয়েছিলাম তোর দোকানে বিক্রির জন্য, আমার চামড়া ফেরত দে। বলে যে ওই চামড়া তো নদীতে ফেলে দিয়েছি, আর এই চামড়া তো ভালো চামড়া না, এটা রাখলে সমস্যা। বলে, সেটা তো আমার জানার বিষয় না, তোকে আমি চামড়া দিয়েছি, চামড়া ফেরত দে, না হলে তোর কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলবো আমি। তখন সে বলে, মানে ওই দোকানদার আঙ্কেল বলে, তুই ইতোমধ্যেই আমার অনেক বড় ক্ষতি করেছিস, এই কোথা থেকে কোন চামড়া নিয়ে এসে দিয়ে, এখন এটা নিয়ে আর কথা বাড়াস না, যা ভাগ এখান থেকে। এই বলে তার সাথে আর কথা বাড়ায় না, সে এমন স্বাভাবিক মানুষের মতোই ছিল। এবং সে বলে যে তুই এর আগে একদিন আসছিস, দৌড়ে পালাইছিস, আবার পরের দিন আমার বাড়ির বারান্দায় বসেছিলি কেন? বলে, আমার চামড়া ফেরত নিতে। মানে এটা নিয়ে তার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তখন বলে, কোনো কিছু ফেরত পাবি না, যা। তখন সে বলে যে তোর কিন্তু অনেক বড় ক্ষতি করে ফেলবো আমি। তখন বলে, ঠিক আছে, তুই যা পারিস করিস। এরপরে উনি ওনার বাসায় ঢুকে যান। প্রিয় লিসেনার্স, ওই রাতে ওনার এক সন্তান, ছোট সন্তান, ছেলে সন্তান, সেই সন্তান ঘুমের মধ্যে মারা যান। একদম সুস্থ মানুষ ঘুমের মধ্যে মারা যান। গলায় কোনো দাগ টাগ কিচ্ছু না, মানে কেউ যে গলা চেপে মেরে ফেলেছে, অদৃশ্যভাবে গলায় ছাপ দেখা গিয়েছে, বড় বড় আঙ্গুলের ছাপ, এমনটা না, একদম স্বাভাবিক। কেন মারা গেল, কি হলো? ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল পরদিন সকালবেলা যে কি হলো, বাঁচার কোনো আশা আছে কিনা। তখন ডাক্তার বলল যে ঘুমের মধ্যে এসে মারা গিয়েছে। কি কারণে মারা গিয়েছে ডাক্তারও বুঝতে পারছে না। তো প্রিয় লিসেনার্স, ওনার এক সন্তান মারা যায়। এরপরে ওনার পরিবারে আর কোনো সমস্যা হয়নি, কেউ ওই অবয়বটাকে দেখেও নি। তবে উনি নাকি মাঝে মাঝেই স্বপ্নের মধ্যে ওই চাদর পরা লোকটিকে দেখেন, কিছু বলার চেষ্টা করে, ধমক দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেটা মাঝে মাঝে উনি দেখেন। তো এখনও এই কারণে বলছি, কারণ যখন আমি ঘটনাটি সংগ্রহ করেছি তখনকার পর্যন্ত ওই তথ্যটি ছিল। আর আমি যতটুকু তথ্য নিয়েছি, ওই আঙ্কেল মারা গিয়েছেন অসুস্থতাজনিত কারণে। তো এই হচ্ছে প্রিয় লিসেনার্স ঘটনা। এই ধরনের কবিরাজি দোকান যেগুলো রয়েছে আর কি, যারা ওই তাবিজের বিভিন্ন আইটেমগুলো বিক্রি করে, তো দেখা যাচ্ছে যে এনারা অনেক সতর্ক থাকেন সাধারণত। আর ওনার দোকান তো মূলত মুদিখানার দোকান ছিল, যার কারণে উনি এই তাবিজের আইটেমের মধ্যে শুধু তাবিজ, কিছু সুতা, এই জাফরান এগুলো রাখতেন। এই ধরনের ভয়ানক অভিজ্ঞতা যখন হয়, এরপর থেকে উনি ওনার দোকানে তাবিজ কবজের কোনো আইটেমই আর রাখতেন না।